আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেদিশা ব্লগসে। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন সবাই অনেক ভালো আছেন। দেখতে দেখতে কিন্তু প্রায় কাঁঠালের সিজন এখন প্রায় মাঝামাঝি চলে আসছে, মানে এখন সব জায়গাতেই পাকা কাঁঠাল বের হয়ে গেছে, বেশ ভালো করেই বের হয়েছে। তো কাঁচা কাঁঠালের তরকারি কে কে খেতে পছন্দ করেন? আমার কিন্তু কাঁচা কাঁঠালের তরকারি ভীষণ পছন্দ। তাই সেদিন যখন বাজারে গিয়েছিলাম দেখলাম কাঁচা কাঁঠাল বিক্রি করছে, তো দেখা মাত্রই কাঁঠাল কিনে নিলাম। তো আমার কাছে মনে হয় কাঁচা কাঁঠালের তরকারিটা মাংসের তরকারির থেকে অনেক বেশি বেশি মজা। তো কাঁচা কাঁঠালের তরকারি রান্না করার জন্য প্রথমে কাঁচা কাঁঠালটাকে কেটে উপরের চামড়াটাকে ছিলে নিয়ে এটাকে হালকা একটু লবণ পানি দিয়ে ধুয়ে দেন হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে, জাস্ট ভাপিয়ে নিতে হবে। তারপর হচ্ছে এটাকে এমনিও রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়, আবার চাইলে হচ্ছে গরুর মাংস দিয়েও রান্না করা যায়। তো আমি আজকে রান্না করব কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস। এটা আমার খুবই পছন্দের একটা খাবার। তো চলুন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করে ফেলি। তো ফার্স্টে এখানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি, আর সরিষার তেলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, এই গরম মশলাগুলো দিয়ে দিলাম। দেন গরম মশলাগুলোকে একটু হালকা একটু ভেজে নিব, যেন এটার যে স্মেলটা এটা খুব সুন্দর স্মেলটা স্প্রেড হয়। আর আপনি চাইলে এখানে সয়াবিন তেলও মানে ইউজ করতে পারেন, বা যে যে তেল খান সেটাই ব্যবহার করতে পারেন। বাট কাঁচা কাঁঠালের তরকারিটা যদি মানে সরিষার তেল দিয়ে রান্না করা হয়, এটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো এই যে যখন এই মশলাগুলো হালকা ভাজা হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজটাকেও সেমভাবে একটু হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে, যেন খুব বেশি পুড়ে না যায় আবার একদম কাঁচা কাঁচা না থাকে। একটু হালকা ব্রাউন করে ভেজে নিলে কি পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে, যেটা মানে তরকারিতে খুব ভালো একটা ফ্লেভার দিবে। যখন এই যে আমারটা দেখতে পাচ্ছেন এরকম হালকা ব্রাউনিশ হবে, এই পর্যায়ে আদা বাটা। আমার যেহেতু এখানে প্রায় 1 কেজি গরুর মাংস ছিল আর মানে হাফ কেজির মতো কাঁচা কাঁঠাল ছিল, তো সেই জন্য আমি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আমি পেঁয়াজ বাটা দিয়েছিলাম। দেন মশলাটাকে ভালো করে আগে তেলের মধ্যে একটু ভেজে ভেজে কষিয়ে নিব। যখন মশলাটাকে দেখবো একটু হালকা কষানো হয়ে গেছে তেলে, ঠিক এ পর্যায়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা ধনিয়া গুঁড়া আর লবণ হচ্ছে পরিমাণ মতো দিয়ে দিব। আর প্রতিটা মশলা আসলে ডিপেন্ড করবে আপনার রান্নার যে পরিমাণ আছে সেটার উপরে। কারণ আমি আবারও বলছি আমার এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস ছিল, তো আমি এটা অনুযায়ী দিয়ে দিয়েছি, মানে 1 কেজি গরুর মাংস আর হাফ কেজি হচ্ছে কাঁচা কাঁঠাল। তো এই দুইটার মেজারমেন্টে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তো কেউ যদি এটা কম রান্না করে তাহলে মশলাগুলো কম দিতে হবে, বা এটার বেশি হলেও মশলাটা বেশি দিতে হবে। তো যাই হোক, এই যে মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে ঠিক এ পর্যায়ে আমি হালকা একটু কুসুম গরম পানি দিয়ে দিব। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যে কোনো রান্নায় যখন গরম পানিটা ব্যবহার করা হয় তখন কিন্তু রান্নার টেস্টটা অনেক বেশি ভালো হয়। আর এই যে আর হয়তো অনেকে ভাবতে পারেন যে উপরে খুব বেশি তেল হয়নি, মানে সরিষার তেলটা কিন্তু উপরে খুব বেশি অয়েলিনেস আসে না, যেমন আমরা সয়াবিন তেলে রান্না করলে একদম তেলটা উপরে ভেসে ওঠে, কিন্তু সরিষার তেলটা একটু কম ভাসে। তো এই তো আমি খুব ভালো করে এটা বারবার হালকা একটু গরম পানি দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছিলাম। যখন একদম পুরো পারফেক্টভাবে কষে যাবে প্রায় 10 থেকে 15 মিনিট, কারণ অন্য অন্য সময় কিন্তু মাংস আর গরুর গোশত আলাদা করে মানে একসাথে কষালেও হয়, বাট যখন কাঁঠাল দিয়ে রান্না করব তখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কারণ কাঁঠাল মানে মশলা ভালো করে কষানো না হলে এই তরকারিটা খুব বেশি মানে মজা হয় না, বা ওই যেই ফ্লেভারটা চাচ্ছি ওরকম একটা ফ্লেভার কিন্তু স্ট্রং ফ্লেভার আসে না। তো যখন এই যে বা একদম ভালো করে প্রপার ওয়েতে মশলা কষানো হয়ে যাবে, দেন এ পর্যায়ে হচ্ছে মানে কেটে ধুয়ে রাখা যে গরুর মাংসটা আছে সেটা দিয়ে দিব। অবশ্যই গরুর মাংস আর কাঁঠাল কিন্তু একসাথে দেওয়া যাবে না, দুইটা আলাদা আলাদাভাবে দিতে হবে। আরেকটা কথা, অনেকেরই কাঁচা কাঁঠাল কিন্তু কালো হয়ে যায়। সেটা কালো হওয়ার কারণ হচ্ছে কি, যখন আমরা কাঁঠালটা কাটি ওই পানিতে হালকা যদি একটু লবণ মিক্সড করে দেন তাহলে কিন্তু কাঁঠালটা মানে কালো হবে না, আর যদি আমরা লবণ ঠিক মতো না দিই তাহলে কিন্তু কাঁঠালটা কালো হয়ে যায়। আর এই তো এরকম যখন একদম মশলাটা কষানো হয়ে যাবে, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু মশলাটা আমার পারফেক্টভাবে কষে গেছে, তখন আমি এর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছিলাম, কারণ টমেটোটা দিলে টেস্টটা একটু ভালো আসে। এইটা অপশনাল, আপনি চাইলে স্কিপও করে যেতে পারেন, টমেটো যে দিতেই হবে কোনো কথা নাই। তো
তো এই তো মাংসগুলো দিয়েও কিন্তু মাংসগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর কাঁঠালের তরকারি তো খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কষানোতে যে পানিটা দেওয়া হয় গোশের মধ্যে এটাই এনাফ এর জন্য। দেন যখন গরুর মাংসটা 60% হয়ে যাবে বা 70% হবে, ঠিক ওই পর্যায়ে কিন্তু কাঁঠালগুলো দিতে হবে। এটা কিন্তু আগে কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসটা শক্ত থেকে যাবে আর কাঁঠালটা কিন্তু নরম হয়ে যাবে। যেহেতু কাঁঠালটা একদম সফট, এটা রান্না করার পর আপনি নিজেও বুঝবেন না কোনটা কাঁঠাল আর আসলে কোনটা গরুর গোশ। তো এই তো ছিল আমার কাঁঠাল আর গরুর গোশের রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর কোনো ভুল হয়ে থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।